জঙ্গলের গভীর নিস্তব্ধতা যেন আজ আমাদের দুজনের হৃদয়ের গোপন আর্তনাদকে আরও তীব্র করে তুলছিল। ভাবি, সাদিয়ার চোখ থেকে টুপটাপ ঝরে পড়া অশ্রু আর আমার বুকের ভেতরে চাপা পড়া দীর্ঘশ্বাস, দুজনেরই মনে হচ্ছিল এ এক অনিবার্য পরিণতি। এই নির্জনতা, এই প্রকৃতি আজ যেন আমাদের এক নতুন পথের ইশারা দিচ্ছিল, যেখানে সমাজের সব বাধা তুচ্ছ। আমাদের নিষিদ্ধ প্রেম যেন এই বুনো পরিবেশে এক উন্মুক্ত আকাশ খুঁজে পেল, যেখানে ইচ্ছেমতো উড়তে কোনো দ্বিধা নেই। নমস্কার বন্ধুরা, মনিয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা শুরু করার আগে একটাই অনুরোধ, অনুগ্রহ করে হেডফোন ব্যবহার করুন, কারণ গল্পটা আপনাদের হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোকে স্পর্শ করতে পারে। আর যদি গল্পটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের বিশেষ গল্প, ভাবিকে জঙ্গলে একা পেয়ে ইচ্ছে মতো। আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তারুণ্যের উচ্ছ্বাস আর স্বপ্নের বুনোটে তার জীবন তখনও এক খোলা বইয়ের মতো। লেখাপড়ায় যেমন তুখর, তেমনি শিল্পের প্রতিও তার অগাধ ভালোবাসা। কবিতা লেখে, ছবি আঁকে আর মাঝে মধ্যে গিটার বাজিয়ে নিজের মনে সুর তোলে। তার বড় ভাই রহিম একজন সফল ব্যবসায়ী, ব্যস্ত মানুষ। ব্যবসা আর পরিবারের দায়িত্বের বেড়াজালে প্রায়শই তিনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা রাজশাহীর মতো শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। রহিমের স্ত্রী সাদিয়া, আরিফের ভাবি। সাদিয়ার স্নিগ্ধতা, শান্ত স্বভাব আর গভীর চোখ দুটি আরিফের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল সেই প্রথম দিন থেকেই, যেদিন সাদিয়া এই বাড়িতে নববধূ হয়ে এসেছিলেন। আরিফের বয়স তখন সবে 17, সাদিয়া ছিলেন 22। বয়সের এই ব্যবধান আর সম্পর্কের বাঁধন, দেবর ভাবির পবিত্র সম্পর্ক, সবকিছুই যেন আরিফকে একটা অদৃশ্য সীমানার ভেতরে আটকে রেখেছিল। কিন্তু মন কি আর কোনো সীমানা মানে? সাদিয়া যখন প্রথম এই বাড়িতে পা রাখলেন, আরিফের মনে হয়েছিল যেন এক অচেনা সুবাসে ভরে গেছে তাদের ছোট্ট সংসার। সাদিয়ার নিপুণ হাতে রান্না করা খাবার, তার মিষ্টি হাসির শব্দ, তার শাড়ির আঁচলের মৃদু দোলা, সবকিছুই আরিফের কৈশোরের মনকে ভীষণভাবে নাড়া দিত। রহিম ভাই সাধারণত বাড়িতে কমই থাকতেন। ব্যবসার কাজে তাকে প্রায়ই বাইরে যেতে হতো। তখন সাদিয়া অনেকটা একাই হয়ে পড়তেন। আরিফ তখন তার ভরসা হয়ে উঠত। বাড়ির টুকটাক কাজ, বাজারে যাওয়া, এমনকি সাদিয়ার পছন্দের বই এনে দেওয়া, আরিফ মন দিয়ে সব করত। সাদিয়াও আরিফকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতেন, হয়তো তারও বেশি। তার নিঃসঙ্গ জীবনে আরিফের উপস্থিতি ছিল এক ঝলক তাজা বাতাসের মতো। আরিফের সাথে কথা বলতে বলতে তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি নেমে আসত, যা রহিম ভাইয়ের ব্যস্ত জীবনে প্রায়শই খুঁজে পেতেন না। আরিফ লক্ষ্য করত, সাদিয়া তার সাথে কথা বলার সময় যতটা প্রাণবন্ত থাকতেন, রহিম ভাই এলে ততটা থাকতেন না। এই পর্যবেক্ষণ আরিফের মনে এক মিশ্র অনুভূতি তৈরি করত, কিছুটা অপরাধবোধ, কিছুটা গভীরতর এক সংযোগের আকাঙ্ক্ষা। একদিন বিকেলে সাদিয়া বারান্দায় বসে সুতো দিয়ে নকশিকাঁথা সেলাই করছিলেন। আরিফ তার পাশে একটি বই হাতে বসেছিল। ভাবি, এই ডিজাইনটা দারুণ হয়েছে, আরিফ বলল। সাদিয়া মৃদু হাসলেন। আসলে আমার মনের ভেতরে সব না বলা কথাগুলোই যেন এই সুতোর টানে বেরিয়ে আসে। আরিফ বই থেকে চোখ তুলে সাদিয়ার দিকে তাকাল। সাদিয়ার চোখে এক গভীর বিষণ্ণতা আরিফের চোখ এড়াল না। কেন ভাবি, আপনার মনে কি এমন না বলা কথা আছে? সাদিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কথা কি আর বলা যায় বাবা? কিছু কথা বুকের গভীরে চাপা থাকাই ভালো। আরিফের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারছিল, সাদিয়া তার স্বামী রহিমের কাছ থেকে যে মানসিক সমর্থন আর ভালোবাসা আশা করেন, তা তিনি পাচ্ছেন না। রহিম ভাই ছিলেন একজন প্র্যাকটিক্যাল মানুষ। ভালোবাসা প্রকাশের চেয়ে দায়িত্ব পালনে তিনি বেশি বিশ্বাসী ছিলেন। কিন্তু সাদিয়া ছিলেন একজন সংবেদনশীল নারী, যার হৃদয়ের গভীরে ভালোবাসার এক অনন্ত সমুদ্র ছিল। দিন যত গড়াচ্ছিল, আরিফ আর সাদিয়ার সম্পর্ক ততই গভীর হচ্ছিল। তাদের সম্পর্কটা ছিল অনেকটা নীরব নদীর মতো, যা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে এক প্রবল স্রোত বইছিল। আরিফ সাদিয়ার জন্য কবিতা লিখত, কিন্তু কখনও সাহস করে তাকে দেখাতে পারেনি। সাদিয়া আরিফের পছন্দের খাবারগুলো রান্না করতেন, তার পড়ার টেবিলে এসে বসে গল্প করতেন, যেন আরিফের উপস্থিতি তার একমাত্র সান্ত্বনা। তারা দুজনেই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল, যে সুতো দেখা না গেলেও অনুভব করা যেত। আরিফের ফাইনাল পরীক্ষা শেষ হল, গ্রীষ্মের ছুটি। রহিম ভাই এই সময়টা বেছে নিলেন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন তারা সবাই মিলে সিলেটের চা বাগান দেখতে যাবেন।
সাদিয়া, আরিফ, তোমরা তৈরি হও, এইবার সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, রহিম ভাই উৎসাহের সঙ্গে বললেন। সাদিয়া খুশি হলেন, কিন্তু আরিফের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। রহিম ভাইয়ের সঙ্গে বেড়াতে যাওয়া মানে সাদিয়ার কাছাকাছি থাকা, কিন্তু একই সাথে রহিম ভাইয়ের উপস্থিতি তাদের নীরব সংযোগে এক দেয়াল তুলে দেবে। সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার দিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রহিম ভাইয়ের জরুরি ব্যবসায়িক কাজে চট্টগ্রাম যেতে হল। আরিফ, সাদিয়া, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, তোমরা দুজনেই যাও, আমি কাজ শেষ করে যত দ্রুত সম্ভব তোমাদের সাথে যোগ দেব, রহিম ভাই বললেন। সাদিয়ার মুখটা কিছুটা মলিন হয়ে গেল। কিন্তু একা একা? রহিম ভাই হেসে বললেন, আরিফ তো আছে, ও তো এখন আর ছোট নেই, আর ওখানে আমার এক পরিচিতের বাড়ি আছে, ও তোমাদের সব ব্যবস্থা করে দেবে। সাদিয়া এবং আরিফ দুজনেই রওনা হল সিলেটের পথে। এই প্রথম তারা দুজন একা কোথাও যাচ্ছে। যাত্রাপথে তাদের মধ্যে তেমন কোনো কথা হল না। দুজনের মনেই এক অদ্ভুত উত্তেজনা আর অস্বস্তি কাজ করছিল। সিলেটে পৌঁছে তারা রহিম ভাইয়ের পরিচিতের বাড়িতে উঠল, একটি সুন্দর গ্রামীণ পরিবেশে, চা বাগানের কাছাকাছি। পরের দিন সকালে রহিম ভাইয়ের পরিচিত লোকটি তাদের চা বাগান আর আশেপাশের কিছু প্রাকৃতিক স্থান ঘুরিয়ে দেখালেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে সাদিয়া আর আরিফ সিদ্ধান্ত নিল তারা নিজেরাই একটু হেঁটে পাশের ছোট জঙ্গলটার ভেতর দিয়ে যাবে। বেশ নির্জন জায়গা মনে হচ্ছে আরিফ, সাদিয়া বললেন। হ্যাঁ ভাবি, এই নির্জনতাটা মনকে শান্ত করে দেয়, আরিফ উত্তর দিল। তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করল। চারদিকে সবুজ আর সবুজের মায়াজাল, পাখির কিচিরমিচির শব্দ, বুনো ফুলের মিষ্টি সুবাস আর পাতার মর্মর ধ্বনি, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। তারা দুজন হাঁটছিল, আরিফ আগে আগে, সাদিয়া তার পিছু পিছু। চলতে চলতে তারা এতটাই গভীরে চলে এলো যে চারপাশের পথঘাট তাদের কাছে অচেনা লাগতে শুরু করল। হঠাৎ সাদিয়া পিছলে পড়লেন। আহ! তার মুখ থেকে একটি আর্তনাদ বেরিয়ে এলো। আরিফ দ্রুত ঘুরে দাঁড়াল। কি হলো ভাবি, আপনি ঠিক আছেন? সাদিয়া তার পা ধরে বসেছিলেন, মুখটা ব্যথায় কুঁকড়ালে আছে। মনে হচ্ছে পা মচকে গেছে আরিফ, আমি আর হাঁটতে পারছি না। আরিফ সাদিয়ার পাশে হাঁটু গেড়ে বসল, তার মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। কোথায় লেগেছে ভাবি, দেখি। আরিফ আলতু করে সাদিয়ার মুচকে যাওয়া গোড়ালিতে হাত রাখল। সাদিয়ার শরীর কেঁপে উঠল। আরিফের স্পর্শে তার মনে এক অদ্ভুত শিহরণ জাগল। মনে হচ্ছে খুব একটা গুরুতর নয়, তবে হাঁটা বেশ কঠিন হবে, আরিফ বলল। আমরা তো পথও হারিয়ে ফেলেছি আরিফ, এখন কি হবে? সাদিয়ার চোখে জল এসে গেল। তার অসহায়ত্ব দেখে আরিফের বুকটা ফেটে যাচ্ছিল। আরিফ চারপাশে তাকাল। ঘন জঙ্গল, সূর্যের আলোও ঠিকমতো প্রবেশ করতে পারছে না, মোবাইল নেটওয়ার্ক নেই। ভাবি, চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আপনাকে একা ফেলে কোথাও যাব না, আমরা এখান থেকে বেরিয়েই আসব। আরিফের কথায় সাদিয়ার মনে কিছুটা সাহস এলো। আরিফ আলতো করে সাদিয়ার হাত ধরল। তার হাত ছিল শীতল, কিন্তু আরিফের হাতের উষ্ণতা সাদিয়ার মনে এক অদ্ভুত নির্ভরতা এনে দিল। আরিফ সাদিয়ার কাঁধে হাত দিয়ে তাকে তোলার চেষ্টা করল, কিন্তু সাদিয়া ব্যথায় কুঁকড়ে উঠলেন। আমি পারব না আরিফ। আরিফ কিছুক্ষণ ভাবল, তারপর একটি সিদ্ধান্ত নিল। ভাবি, আপনি আমার পিঠে ভর দিয়ে বসতে পারবেন? আমি আপনাকে কিছুটা পথ হলেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাদিয়া ইতস্তত করলেন। সে কি আরিফ, তুমি এত কষ্ট করবে? আরিফ সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল। কষ্ট কিসের ভাবি, আপনি তো আমার পরিবারের একজন, আর এই মুহূর্তে এটাই একমাত্র উপায়। সাদিয়া আর কথা বাড়ালেন না, তিনি আরিফের পিঠে ভর দিয়ে বসলেন। আরিফের পিঠে সাদিয়ার উষ্ণ শরীরের স্পর্শ আরিফের মনে এক অদ্ভুত অনুভূতি জাগাল। সে অনুভব করতে পারছিল সাদিয়ার হৃদস্পন্দন, তার নিঃশ্বাসের উষ্ণতা। এই প্রথম তারা এত কাছাকাছি, এত নিবিড়ভাবে। আরিফ সাবধানে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভেতরের পথ পিচ্ছিল আর এবড়োখেবড়ো। আরিফকে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আরিফ ক্লান্ত হয়ে পড়ল। সে একটি বড় গাছের নিচে থামল। সাদিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, একটু বিশ্রাম নিই। সাদিয়া আরিফের পিঠ থেকে নেমে এসে তার পাশে বসলেন। তুমি খুব ক্লান্ত হয়ে গেছ আরিফ, আমার জন্য এত কষ্ট করছ? সাদিয়ার চোখে কৃতজ্ঞতা। আরিফ সাদিয়ার দিকে তাকাল। সূর্যের শেষ আলো পাতার ফাঁক দিয়ে তাদের ওপর এসে পড়ছিল, এক মায়াবী আভা তৈরি করছিল। আপনার জন্যে আমি সব কষ্ট সহ্য করতে পারি ভাবি। আরিফের কণ্ঠে এমন কিছু ছিল যা সাদিয়া হৃদয়ে গিয়ে লাগল। সাদিয়া আরিফের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। তাদের মধ্যে এক গভীর নীরবতা নেমে এল।
এই নীরবতা ছিল হাজারো না বলা কথার প্রতিধ্বনি। তারা দুজনেই অনুভব করতে পারছিল তাদের হৃদয়ের গভীরের টান। আরিফ সাদিয়ার পাশে আরও একটু সরে বসল। তার হাত অজান্তেই সাদিয়ার হাতের কাছে চলে এলো। তাদের আঙ্গুল আলতো করে স্পর্শ করল। এই স্পর্শে দুজনের শরীরেই এক বিদ্যুতের ঝলক বয়ে গেল। সাদিয়া চোখ তুলে আরিফের দিকে তাকালেন। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, আকাঙ্ক্ষা আর এক অদ্ভুত আত্মসমর্পণ। আরিফ সাদিয়ার চোখে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। এই নির্জন জঙ্গলে প্রকৃতির নীরব সাক্ষীর সামনে তাদের মনের ভেতরের সব লুকানো অনুভূতি যেন আজ বাঁধ ভাঙতে চাইছিল। সমাজের বাঁধন, সম্পর্কের গণ্ডি, সবকিছু যেন এই মুহূর্তে তুচ্ছ মনে হচ্ছিল। আরিফ ধীরে ধীরে তার হাত সাদিয়ার কাঁধের দিকে বাড়াল। সাদিয়ার হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিল, যেন এই মুহূর্তে যা ঘটতে চলেছে তা দেখার সাহস তার নেই। আরিফ আলতো করে সাদিয়া মুখটা নিজের দিকে ফেরাল। সাদিয়ার চোখে জল চিকচিক করছিল। আরিফ, তার কণ্ঠস্বর ছিল ভাঙা ভাঙা। আরিফ তার কপালে, তারপর তার গালে আলতো করে চুমু খেল। এই প্রথম তাদের শারীরিক স্পর্শে ভালোবাসার গভীরতা মিশে গেল। সাদিয়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার বুকের ভেতরে সব চাপা কষ্ট, সব আকাঙ্ক্ষা যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। তিনি আরিফের বুকে ঝাঁপিয়ে পড়লেন। আরিফ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের দুজনেরই চোখে জল। এ জল ছিল দীর্ঘদিনের অপেক্ষার, না বলা ভালোবাসার আর এক নিষিদ্ধ আবেগের। এই নির্জন জঙ্গলে তারা দুজন যেন নিজেদের সব দ্বিধা, সব ভয়কে পেছনে ফেলে একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেল। আরিফ সাদিয়ার ভেজা চুলে হাত বুলিয়ে দিতে লাগল। ভাবি, আমি আপনাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারিনি, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু আপনিই আছেন। সাদিয়ার বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমিও আরিফ, আমি তোমাকে, তোমার সঙ্গকে, আমার জীবনটা যেন তোমার উপস্থিতিতেই পূর্ণতা পায়। এই মুহূর্তে তাদের কাছে অতীত বা ভবিষ্যৎ, সমাজ বা সম্পর্কের বাঁধন কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল শুধু এই মুহূর্ত, তাদের এই অদম্য ভালোবাসা। আরিফ সাদিয়ার কপালে, চোখে, গালে, অবশেষে তার ঠোঁটে গভীর এক চুম্বন এঁকে দিল। সাদিয়াও নিজেকে সম্পূর্ণভাবে আরিফের কাছে সঁপে দিলেন। তাদের এই ভালোবাসা ছিল বিশুদ্ধ, গভীর এবং একই সাথে সমাজের চোখে নিষিদ্ধ। কিন্তু এই নির্জন জঙ্গলের গভীরে, প্রকৃতির কোলে তাদের এই ইচ্ছেমতো ভালোবাসার প্রকাশ ছিল এক পবিত্রতম মুহূর্ত। তাদের চুম্বন ছিল তাদের দীর্ঘদিনের নীরব ভালোবাসার পূর্ণ প্রকাশ। এই চুম্বন শুধু দুই ঠোঁটের মিলন ছিল না, ছিল দুই আত্মার একাত্মতা। তারা একে অপরের বাহুডোরে কতক্ষণ ছিল তা তাদের খেয়াল ছিল না। সময় যেন থমকে গিয়েছিল। সূর্যের আলো পুরোপুরি মিলিয়ে যেতে শুরু করেছে। জঙ্গলের নিস্তব্ধতা আরও গভীর হয়েছে, কিন্তু তাদের মনের ভেতরের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। যখন তারা কিছুটা শান্ত হল, সাদিয়ার চোখে এক গভীর বিষণ্ণতা নেমে এলো। আরিফ, এটা কি হলো? আমরা কি করছি? তার কণ্ঠে ছিল দ্বিধা আর ভয়। আরিফ সাদিয়ার হাত ধরে বলল, ভাবি, আমি জানি এটা ভুল, সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমার মন, আমার হৃদয়, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। সাদিয়ার চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আরিফ, কিন্তু রহিমের কি হবে? আমাদের পরিবারের কি হবে? আমরা কি করে এই সম্পর্ককে মেনে নেব? আরিফ সাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। সে জানত তাদের এই ভালোবাসা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তের সুখ ছিল ক্ষণস্থায়ী, কিন্তু এর পরিণতি হতে পারত সুদূর প্রসারী। আমি জানি না ভাবি, আমি শুধু জানি আমি আপনাকে হারাতে চাই না। তারা দুজনেই নীরব রইল। জঙ্গলের অন্ধকার তাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। তাদের মনেও এক অনিশ্চিত অন্ধকার নেমে এলো। তারা বুঝতে পারছিল এই একটি মুহূর্ত তাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তারা দুজন এই ভালোবাসার টানে এতটাই গভীরে চলে গিয়েছিল যে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। কিন্তু সমাজের রীতিনীতি, সম্পর্কের বাঁধন, এই সব কিছুকে অস্বীকার করাও ছিল অকল্পনীয়। অবশেষে আরিফ উঠে দাঁড়াল। ভাবি, আমাদের এখান থেকে বের হতে হবে, রাত হয়ে আসছে। সাদিয়াও ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, আরিফের কাঁধে ভর দিয়ে।
আরিফ সাবধানে সাদিয়ার মুচকে যাওয়া পা ধরে তাকে সাহায্য করতে লাগল। তাদের মধ্যে আর কোনো কথা হলো না, শুধু নীরবতা। কিন্তু এই নীরবতা ছিল হাজারো অব্যক্ত কথার চেয়েও বেশি গভীর। কোনো মতে তারা জঙ্গলের বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, দূরে গ্রামের আলো দেখা যাচ্ছিল। তারা রহিম ভাইয়ের পরিচিতের বাড়িতে ফিরে এলো। তাদের দেখে বাড়ির লোকেরা চিন্তিত ছিল। কোথায় ছিলে তোমরা? এত রাত হলো কেন? সাদিয়া মাথা নিচু করে বললেন, পথ হারিয়ে ফেলেছিলাম, আর আমার পা মুচকে গেছে। আরিফও সায় দিল। কেউ তাদের চোখের গভীরে লুকিয়ে থাকা অন্য গল্পটা ধরতে পারল না। পরের দিন সকালে রহিম ভাই এসে হাজির হলেন। তিনি সাদিয়ার পায়ে আঘাত দেখে চিন্তিত হলেন। আরিফ আর সাদিয়ার মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তাদের চোখে চোখ পড়লেই এক গোপন ভাষা বিনিময় হতো, যা অন্য কেউ বুঝত না। রহিম ভাইয়ের উপস্থিতিতে তাদের সম্পর্কের অদৃশ্য বাঁধন আরও দৃঢ় হল, একই সাথে আরও বেদনাদায়ক। সিলেট থেকে ফেরার পর আরিফ আর সাদিয়ার জীবনটা আর আগের মতো রইল না। তারা একে অপরের কাছাকাছি থাকলেও তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল উঠে গেল। সেই জঙ্গলের মুহূর্তটা তাদের জীবনের এক গোপন অধ্যায় হয়ে রইল, যা শুধু তারাই দুজন জানত। আরিফ তার পড়াশোনা শেষ করে ঢাকা ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত সাদিয়ার কাছাকাছি থাকলে তাদের দুজনেরই কষ্ট বাড়বে। সাদিয়াও বুঝতে পারছিলেন এই বিচ্ছেদই হয়তো তাদের ভালোবাসার একমাত্র পরিণতি। এই ভালোবাসা তাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে, এক মিষ্টি বেদনার মতো, এক গোপন রহস্যের মতো। আরিফ চলে যাওয়ার দিন সাদিয়া পাকে বিদায় জানাতে এলেন। তাদের চোখে ছিল না বলা অনেক কথা, অনেক ভালোবাসা। নিজের খেয়াল রেখো আরিফ, সাদিয়ার কণ্ঠস্বর কাঁপছিল। আরিফ সাদিয়ার হাত ধরে বলল, আপনিও ভালো থাকবেন ভাবি, আমার জীবনে আপনি সবসময় থাকবেন। এই ছিল তাদের শেষ বিদায়। তাদের ভালোবাসা রয়ে গেল এক নীরব ইতিহাস হয়ে, যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও তাদের হৃদয়ে ছিল পবিত্র আর চিরন্তন। সেই জঙ্গলের মুহূর্তটা, যেখানে তারা ইচ্ছেমতো একে অপরের বাহুডোরে নিজেদের সঁপে দিয়েছিল, তা যেন তাদের জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হয়ে রইল। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাদের মনিয়া স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।